সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে কোভিড-19 রোগাক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং অন্যান্য দেশে তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দেওয়ার প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে আপনাদের সাথে আমরা একত্রিত হয়েছি। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাস জনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাসের কয়েকটি নতুন ভ্যারিয়েন্ট ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধ এবং দেশের সকল স্থল নৌ বিমানবন্দরের আইএইচআর ডেস্কসমূহে নজরদারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এমত অবস্থায় সংশ্লিষ্ট সকলের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে নিম্নলিখিত নির্দেশনা করণীয় বিষয়সমূহ গণমাধ্যম প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের করণীয়: জনসমাবেশ যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত অনিবার্য হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। শ্বাসতন্ত্রের রোগসমূহ হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন। কাশির সময় গামু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন। ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন অন্তত 20 সেকেন্ড। অপরিষ্কার হাতে চোখ নাক মুখ ধরবেন না। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখুন। সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে জ্বর, কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে অবস্থান করুন। রোগীর নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন। রোগীদের সেবাদানকারী কোনো সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করবেন। প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতাল অথবা আইইউসিআর অথবা স্বাস্থ্য বাতায়নে 16263 নম্বরে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় সংস্থার প্রস্তুতি সম্পর্কে আপনাদের জানাচ্ছি। করোনা ভাইরাস নির্ণয়ে আরটিপিসিআর, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, টিকা, ভ্যাকসিন, বিভিন্ন ব্যবস্থাপনা নির্দেশিকা, ঔষধ, অক্সিজেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি, আইসিইউ, কোভিড চিকিৎসা বিশেষায়িত সুবিধা সম্বলিত নির্দিষ্ট হাসপাতাল, সেবাদানকারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী যেমন মাস্ক, পিপিই, ফেস শিল্ড, এটসেট্রা ইত্যাদি কোভিড-19 সংক্রান্ত সকল বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান আছে। অতীত এ সকল সম্পর্কে আমাদের প্রস্তুতির বিষয়ে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে অবহিত করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। জিজ্ঞাসা তো আছেই। একটা যদি আপনি আমাদের প্রেসে পাঠিয়ে দিতেন তাহলেও চলতো। এখন তো আমরা অনেক জায়গাতে কিট নাই, সেই সমস্ত কিটের ব্যবস্থা আপনারা কি করতে আছে এবং টিকার ক্ষেত্রে আপনারা কি করছেন সেটা আমি একটু জানা দরকার। কত টিকা পেয়েছিলাম, কত টিকা কিনেছিলাম, এইটা নিয়ে একটা ধোঁয়াশা আছে এবং এই জন্য অনেক হবে। আপনি কত টাকা ফ্রি পেয়েছিলেন, কত টাকা টিকা কিনেছিলেন, কোন কোন টিকা সেটা দিতে হবে। কারণ টিকাটার জন্য ডিজি নিজে সাইন করেছিলেন, সেই দায়িত্ব আপনার গত আমি জানি না অন্য আপনাদের কাছে পৌঁছা দিতে পারতাম, কিন্তু যে বিষয়টা অ্যাকচুয়ালি নিয়ে আমরা আপনাদের সম্মুখীন হয়েছি আপনারা নিজেরাও জানেন, আপনারা অনেক খবর রাখেন, আপনার সমাজের দর্পণ। বিষয়টা হলো আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলতে চেয়েছি এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি। এই জন্য
আমরা মানুষের মাঝে একটা সচেতনতা বৃদ্ধি করতে চাই, কিন্তু কোনো প্যানিক সৃষ্টি করে নয়, কোনো ভয় ডর যাতে তারা না পায় বা আতঙ্কে না ভোগে যে অবস্থা বুঝি খারাপ। এবং সর্বোপরি আমাদের চলমান যে প্রস্তুতি আছে সেটা নিয়ে আপনাদের সরাসরি সামনাসামনি কথা বলতে চেয়েছি। হয়তো আপনাদের কষ্ট হয়েছে আসতে, কিন্তু এটা আমাদের অ্যাকচুয়ালি স্যাটিসফ্যাকশনের বিষয়, সন্তুষ্টির বিষয় যে আমরা আপনাদের মুখোমুখি হয়েছি। সময় আসলে বেশি মানে ঈদের ছুটির জন্য আসলে কিছুটা সময় অ্যাকচুয়ালি নিতে হয়েছে, সবাই ছুটিতে গেছে। আসলে আমাদের প্রস্তুতি এবং আলোচনা আমরা ঈদের আগেই শুরু করেছি। আমরা আপনারা জানেন যে এখনো ঈদের ছুটি চলমান, কিন্তু সেটা উপেক্ষা করে আমরা অফিসে এসেছি আর শুধুমাত্র আপনাদের সাংসদ যে আপনাদেরকে বার্তাটুকু দিতে যে আসলে আমরা কি করছি, অবস্থা কি, এবং ভয় পাওয়ার কোনো কারণ নাই। জনগণকে আপনারা সচেতনতা করবেন এবং সে কাজে আপনারা আমাদেরকে সাহায্য করবেন, এতটুকু। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কিটের বিষয়ে। কিট আপনারা জানেন যে অ্যাকচুয়ালি কোভিডের যে প্যান্ডেমিক সিচুয়েশন দ্যাট ইজ ওভার, সেটা হওয়ার পরে আমরা শুধু না, পৃথিবীর সর্ব জায়গায় যে শিথিলতা যদিও চলমান আছে প্রক্রিয়া এবং টিকাও চলমান আছে, কিন্তু যেহেতু পার্শ্ববর্তী দেশগুলোতে তারপর কোভিড-19 প্রাদুর্ভাব বেড়েছে, সেই উদ্দেশ্যে সরকারের দায়িত্ব হিসেবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হিসেবে আমরা এই সচেতনতা বৃদ্ধি এবং আমাদের অবস্থান আপনাদের সামনে তুলে ধরার জন্য প্রতিবদ্ধ এবং এটা চলমান থাকবে। টাইম টু টাইম আপনাদের কাছে আমরা না গেলেও আপনাদের কাছে বার্তা চলে যায়। টিকার বিষয়ে, যেটা কিটের বিষয়, কিট অলরেডি আমরা সংগ্রহ করেছি এবং আপনারা জানেন যেখানে আরটিপিসিআর হয় বিভিন্ন জায়গায়, সেখানে এখনো কিট আছে, কিছু কিছু জায়গায় এগুলো অ্যাকচুয়ালি মেয়াদ উত্তীর্ণ হয়েছে, কিন্তু অলরেডি আমরা যথেষ্ট সংখ্যক কিট আমরা সংগ্রহ করেছি, র্যাপিড অ্যান্টিজেন এবং আরটিপিসিআর কিট সহ। এবং এটা গত বছর আমাদের কাছে এটা মজুদ হয়েছে, আজকে আরটিপিসিআর আমাদের কাছে আসবে। এছাড়া বিভিন্ন যেমন আইডিসিআর এর কাছে কিছু আরটিপিসিআর রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, সংখ্যা যদিও অপ্রতুল। এবং এটাও আপনারা জানেন যে অ্যাকচুয়ালি আমরা নিজেদের দায়িত্ববোধ থেকে আমরা এই সব সমবেত হয়েছি এবং ব্যবস্থা গ্রহণ করছি। প্রকৃতপক্ষে যেসব কেস অ্যাকচুয়ালি আমরা আইডেন্টিফাই করছি তার সংখ্যা কিন্তু খুব বেশি নয়। এটা একটা বিষয়, কিন্তু আমাদেরকে সময় মতো ব্যবস্থাপনা নিতে হবে, জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। টিকার বিষয়টা জানেন যে টিকা চলমান আছে এবং গত অ্যাকচুয়ালি এপ্রিল মে মাসে আমরা 1,17,16,900 টিকা আমরা অলরেডি সিভিল সার্জনদের কাছে হ্যান্ড ওভার করেছি। 17 লাখ এবং 14,39,960 ডোজেস কারেন্টলি আমাদের টিপিএস হেডকোয়ার্টারে মজুদ আছে। এগুলো টিকার বিষয়। আর অতীতের যে বিষয়গুলি, এগুলো আমাদেরকে অনুসন্ধান করতে হবে। আপনারা জানেন আমরা জুলাই অক্টোবরের পরে এখানে আসলে আমাদের দায়িত্বে নিয়েছি, এই বিষয়গুলো আমাদেরকে সময় দিয়েছেন। আমরা যথোপযুক্ত চেষ্টা করব যে ওই টিকার বিষয়গুলো তুলে ধরার জন্য। আমরা ইতিপূর্বেও আমাদের মনে হয় যে আমরা সংবাদ মাধ্যমে কিছু প্রতিনিধি, বিশেষ করে আমাদের উপদেষ্টা মহোদয়কে এইসব বিষয়ে যাবতীয় ইনফরমেশন দিয়ে দিয়েছে অলরেডি। ধন্যবাদ। আচ্ছা, আমি লাবণী গুহ ডিজিটাল কাজ করি। গতকাল দিন হয়নি, হচ্ছিল না। আমি ডিউটিরত ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম, পরিচালক ছিলেন না। আরটিপিসিআর না হলেও র্যাপিড অ্যান্টিজেনটা হচ্ছে। আমাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আপনাকে টু দ্য পয়েন্ট যে হসপিটাল টু হসপিটাল ইনফরমেশন দিতে হবে। আমাকে আরো 2-3 দিন সময় দিতে হবে, কারণ আমরা বন্ধের মধ্যে পড়ে গেছি। একটা 2 নম্বর হচ্ছে আমাদের অলরেডি 28,000 র্যাপিড অ্যান্টিজেন কিট এসেছে এবং 10,000 আরটিপিসিআর অ্যান্টিজেন কিট আজকে আমরা পাবো। এবং আমরা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে অলরেডি যোগাযোগ করেছি
মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন আমাদের বন্ধু দেশের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা আশা করছি এটার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। মাননীয় ডিজি মহোদয়, আমি ইমদাদুল্লাহ বাবু, আমি এপিএম বাংলায় কাজ করি। Excuse me, উনি বলেন- আচ্ছা ঠিক আছে, প্লিজ। আচ্ছা, আমি যেটা জানতে চেয়েছি আপনার কাছে সেটি হচ্ছে আমরা অনেকেই তৃতীয় বা চতুর্থ বুস্টার ডোজ পর্যন্ত পেয়েছি। এখন নতুন করে যারা বাকি আছে, যেহেতু সংক্রমণ ঊর্ধ্বমুখী, নতুন করে কোনো ডোজ আপনারা প্রচলন করবেন কি? যে ভ্যাকসিনেশন কিন্তু চলমান আছে, হয়তো অবস্থার প্রেক্ষিতে এটা হয়তো মানুষ অতটা সচেতন না, আগের মতো এটা অত সিরিয়াসলি কেউ নিচ্ছেন না, কিন্তু ভ্যাকসিনেশন কিন্তু চলমান আছে। এবং এটা আপনি নাও জানেন যে যাদের কখনোই ভ্যাকসিন দেওয়া হয়নি তাদেরকে ভ্যাকসিন দিতে হবে, বিশেষ করে 18 বছরের উপর যারা, বিশেষ করে যারা ডিফারেন্ট কন্ট্যাক্ট পারসনের সাথে কাজ করে, প্রেগনেন্ট উইমেন এবং যারা ইমিউনো কম্প্রোমাইজড, তাদেরকে কিন্তু ভ্যাকসিন দিতে হবে। নতুন যারা, তাদেরকে দিতে হবে। আর পুরাতনদের মধ্যে যাদেরকে দেওয়া জরুরি তাদের মধ্যে হচ্ছে এবং 60 ইয়ার্স, যাদের রিস্ক ফ্যাক্টর রয়েছে, যাদের মরবিডিটি রয়েছে, যারা রিস্ক পেশেন্ট হিসেবে আমরা ধরে রাখি, তাদেরকে 6 মাস পরে আরেকটা ডোজ দেওয়া উচিত। এবং যারা ইমিউনো কম্প্রোমাইজ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আর যারা ধরেন অ্যাডাল্ট কিন্তু আগে ভ্যাকসিন নিয়েছে এই গ্রুপ, কিন্তু তাদের কোমরবিডিটি রয়েছে, যারা সরাসরি কোভিড পেশেন্টের সাথে কাজ করে এবং প্রেগনেন্ট উইমেন, তাদের 12 মাস পরে আরেকটা ডোজ নেওয়া উচিত। আর রিসেন্ট প্রেগন্যান্সি হলে প্রতি প্রেগন্যান্সিতে একটা করে ডোজ নিতে হবে। এইটা হচ্ছে প্রোটোকল। এই প্রক্রিয়াগুলো চলমান আছে। আর কিছু ডিজি মহোদয়, তাহলে কি তারা এখন নিকটস্থ টিকাকেন্দ্রে গেলে টিকা নিতে পারবেন বুস্টার ডোজ হিসেবে? আচ্ছা, আমার নাম সাব্বির আহমেদ, আমি এটিএন নিউজে কাজ করি। সেটা হচ্ছে নতুন যে ভ্যারিয়েন্টটা এসেছে, আপনারা তো প্রিভিয়াস আমরা প্রায় 2 বছরের মতো পুরনো যে ভ্যারিয়েন্টটা ছিল ওটার সাথে যুদ্ধ করছি। এখন নতুন যে ভ্যারিয়েন্টটা এসেছে এটা আসলে কতটা রিস্কি, এই ব্যাপারে আপনাদের কোনো অ্যাসেসমেন্ট আছে কিনা, বা বহির্বিশ্বে যারা আক্রান্ত হচ্ছে তাদের সঙ্গে তো ডেফিনেটলি আপনাদের হয়তো কমিউনিকেশন হয়েছে, আপনারা কি অ্যাসেসমেন্ট করছেন আসলে কতটুকু রিস্কি এটা? আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আমাদের লাইন ডিরেক্টর কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলকে আমি রিকোয়েস্ট করবো আপনি একটু মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিষয়গুলো তুলে ধরেন। ভাই মোবাইল উঠেন না, ভাই মোবাইলটা একটু নামাইতে হবে, ভাই মাথাগুলো একটু সরাতে হবে, মাথাগুলো একটু সরাতে হবে, মোবাইলটা সামনের মোবাইলটা একটু সরান। আমি বুথ প্রজেক্ট করব বলতে না, এখানে এখনো মানে যেটা নতুন শুরু হয়েছে, এখন এটা কত দিন এটা ফ্যাকাল্টি কেমন, এই ব্যাপারে কোনো স্টাডি বা এগুলো কিছু এখনো হয়নি। কাজে এই প্রশ্ন উত্তর ভবিষ্যতে বলা যাবে। তবে আমাদের আশেপাশের দেশের মধ্যে সবচেয়ে বেশি ইনফেক্টেড থাইল্যান্ড, যেখানে প্রতিদিন প্রায় 12 থেকে 14,000 ইনফেক্টেড হচ্ছে। তারপরে ইন্ডিয়া 400 থেকে 600 এভারেজ প্রতিদিন, আর মালয়েশিয়া 200 থেকে 300। আমাদের এখানে গড় 3 থেকে 5 বা 6 প্রতিদিন ডিটেকশন, আর আমাদের ডিটেকশনের হার 12 থেকে 13%। থ্যাংক ইউ। আমি রাশেদ জাফরি, আমি আমার তো একটা প্রশ্ন ছিল, যদি পরীক্ষা করতে বলে তাহলে পরীক্ষা করা হয়, গণপরীক্ষা আগে যেমন হতো তেমন হচ্ছে না। তো এই পরীক্ষার ভিতরে নতুন ভ্যারিয়েন্ট, সেগুলো প্রজেক্টের মাধ্যমে কর্মী নিয়ে সেই ল্যাবগুলো পরিচালনা হতো, এবং ইয়ারপিপি প্রজেক্টের অনেক চুক্তির মেয়াদ শেষ এবং তারা এখন আর কাজে নেই। তাহলে ওই যে বিপুল সংখ্যক ল্যাব, এটা আমাদেরকে জানানো হয়েছে বা দেশবাসীকে সতর্ক করা হয়েছে। WHO বলছে যে এটা মৃদু সংক্রমণ, এটা আপনি প্রথমে যে প্রশ্ন করেছেন যে ভেরিয়েন্টটা ডায়াগনোসিস হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি ওকে দেখি এটা নিয়ে ল্যাঙ্গুয়েজটা সিরিয়াসলি বলতে আমি আপনাকে বলি যে আমরা নিজেদের দায়বদ্ধতা থেকে জনসচেতনতার উদ্দেশ্যে আমরা অ্যাকচুয়ালি প্রচার দিয়েছি আপনাদের মাধ্যমে, এবং যাতে জনগণ আতঙ্কিত না হয়, তাদের মধ্যে প্যানিক সৃষ্টি না হয়, সেই দায়িত্বটুকু আপনারা পালন করবেন আমাদের সাথে, জাতির সাথে।
এতটুকু আবেদন আপনাদের রাখার জন্যই আসলে এই সংবাদ সম্মেলন। আমরা শুরু থেকেই বলেছি আমাদের জানুয়ারি থেকে মে পর্যন্ত যে ইনসিডেন্স এখনো কিন্তু একই ইনসিডেন্স 12 থেকে 13% মধ্যে রয়েছে। এবং আপনি জানেন যে গতকাল আমাদের 101টা পেশেন্টকে পরীক্ষা করে 13 জন পজিটিভ পাওয়া গেছে। তার আগের দিন 5 জন পাওয়া গেছে 41 জনের মধ্যে। এইটা কিন্তু অন্যান্য যে আশেপাশের দেশ আছে সে তুলনায় কম, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি না কাদের মধ্যে কি। জনগণের সচেতনতা বাড়লে বা জনগণ যদি সর্দি কাশি কোনো রোগ মনে করে তাহলে আমাদের প্রচারের জন্য তাহলে পরীক্ষার হার বেড়ে যাবে, তখন আমরা প্রকৃতপক্ষে জানতে পারবো যে এর সংখ্যা কেমন। এটা একটা বিষয়। আমরা আতঙ্ক সৃষ্টি করার জন্য নয়, বরং আতঙ্ক যাতে সৃষ্টি না হয় সেই জন্য আপনাদের মাধ্যমে এই প্রচারটুকু আমরা করতে চাই। ধন্যবাদ। আর বলেছেন হাসপাতাল অ্যাকচুয়ালি যখন প্রয়োজন হয়েছে ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল আমরা তখন ছিল, বিভিন্ন পর্যায়ে হাসপাতাল ছিল, বেসরকারি মিলে। আপনি জানেন যে আমাদের প্রায় 885 জায়গায় পরীক্ষা চলছে এবং RT-PCR ছিল 162 এবং সরকারি বেসরকারি পর্যায়ে 70টি ছিল। এগুলোর আমরা কার্য যে এখন করেছি এবং সক্ষমতা নিয়ে আমরা এখন কাজ করছি। আমাদেরকে কয়েকদিন সময় দিতে হবে, বিস্তারিত আমরা জানাতে পারবো। আর রোগীর সংখ্যা এখন এই মুহূর্তে যে অবস্থায় তাদের চিকিৎসার জন্য কোভিড ডেডিকেটেড হাসপাতাল অ্যাকচুয়ালি জরুরি হয়ে পড়েনি। এগুলো সাধারণত ডিস্ট্রিক্ট হাসপাতালে যেখানে চিকিৎসা পাওয়ার মতো তারা চিকিৎসা নিচ্ছে, বেশিরভাগই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে। এতটুকুই। অবস্থা ভেদে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারবো। আপনি যে কথাটা বলেছেন, আপনি জানেন ERP প্রজেক্ট ছিল, তো প্রজেক্টের ডেট ডিসেম্বর এবং তারা আউটসোর্সিং ছিল। তো তাদের সাথে তো আমাদের চুক্তি ছিল এরকম যে 1 বছর প্রতি রিনিউ করা হবে। যদিও মানবিক কারণে তারা আমাদের কাছে অনেকভাবে উপস্থাপন করেছে বিষয়গুলো। আমাদের এখন যে রোগীর লোক এবং ম্যানেজমেন্টের যে প্রয়োজনীয়তা সে তুলনায় আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার আছে। তারপরে প্রয়োজন যদি হয় সে প্রয়োজন অবস্থা ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। ধন্যবাদ। জটিলতা তৈরি হয় বা হচ্ছে এটা নিয়ে আসলে অনেকে মনে করছে যে এখন তারা নেবেন না, নিতে চান না। এটা নিয়ে আসলে আচ্ছা, আউটসোর্সিং বিষয়টা ইজ ওভার অ্যাকচুয়ালি। এটা নিয়ে আমরা কথা বলতে পারবো না, কারণ আমরা তাদের পার্মানেন্ট আমরা তাদের আমাদের অ্যাকচুয়ালি আমাদের তারা চাকরি দেওয়া হয়নি, কিন্তু আউটসোর্সিং ইজ নট চাকরি, এটা সেবা কেনা হয়েছে। এটা বোঝার বিষয়, তাদেরকে বোঝাতে আমরা সমর্থ হয়েছি। তবে তাদের কিছু মানবিক দিক আছে, তাদের কিছু অভিজ্ঞতা হয়েছে। আমরা বলেছি কোথাও যদি তোমাদের কোনো সময় কাজে লাগে আমরা তোমাদের অগ্রাধিকার দেবো, সেই পর্যন্ত শেষ হয়েছে এটা। টিকার বিষয়ে আমরা WHO যে প্রটোকল এবং গাইডলাইন সেটা ফলো করছি, নতুন কিছু নেই। আচ্ছা স্যার, আমি আজাদুল আদনান, আমি কাজ করছি আমার দেশে। স্যার স্যার রাবি ভাই যেটা প্রশ্ন করেছেন, অর্থাৎ এখন কি সব সেন্টারে বা হাসপাতালে গেলে কি আসলে পরীক্ষা করতে পারছে, সুযোগ আছে কিনা, মানে কোন কোন হাসপাতালে গেলে নির্দিষ্ট আসলে আছে কিনা যে এই হাসপাতালে গেলে আমি কোভিড পরীক্ষা করতে পারবো, এবং যেসব রোগী আসছে আর কি এখান থেকে আপনি সবাই আসলে পরীক্ষা করবে নাকি আসলে রোগীর ধরন আছে আর কি, যে এই জটিল রোগ আসলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার পরীক্ষা করতে পারবেন, এই জিনিসটা স্যার ক্লিয়ার করবেন। এখন স্যার হাসপাতালগুলোতে আসলে প্রস্তুতির যে বিষয়টা আছে, যেহেতু ডেডিকেটেড হাসপাতাল আমাদের নেই, সেখানে আসলে প্রস্তুতি আপনার আসলে কতটা? ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এটা কিন্তু আপনারাই বলেছেন এবং আপনারা জানেন অ্যাকচুয়ালি যে সাধারণ মানুষের জেনারেলাইজড এই ইনভেস্টিগেশনের কোনো দরকার নেই। যারা শুধুমাত্র রোগের উপসর্গ নিয়ে আসবে বা নিজের থেকে মনে করবে তাদের জন্য, ইন জেনারেল সবার জন্য দরকার নাই। আর আরেকজন বলেছেন যে এটা অ্যাকচুয়ালি ভেরি সিম্পল মাইল্ড ফর্মে বলা হয়েছে। সো হাসপাতালে যদি আসে
আমরা যদি মনে করি তার পরীক্ষা করা উচিত, অবশ্যই আমরা করবো। সব জায়গায় এই পরীক্ষা করার সুবিধা থাকবে। স্যার, আমি বুদ্ধদেব কুণ্ডু, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি। গতকাল এবং আজকে ঢাকা মেডিকেল সহ সোহরাওয়ার্দী বা আরো কয়েকটি হাসপাতালগুলো যেটি দেখা গেছে সেখানে কিট নেই। আপনি একটু আমাকে বলবেন যে 10,000 আরটিপিসিআর এবং 28,000 র্যাপিড অ্যান্টিজেন আপনার হাতে আছে, কবে নাগাদ এই সমস্ত হসপিটালগুলোতে কিট পৌঁছাবে এবং যারা আসলে ঠান্ডা জ্বর বা জ্বরে আক্রান্ত তারা টেস্টটা করতে পারবে? 1 নম্বর। 2 নম্বর প্রশ্নটা স্যার, 2 নম্বর প্রশ্নটা হলো একটা টিকা নিয়ে একটা কথা আছে যে নতুন যে ভ্যারিয়েন্ট সেটাতে আগের যে টিকাগুলো সেগুলো কতটুকু কার্যকরী, এইটা নিয়ে বহির্বিশ্বের কোথাও কোনো গবেষণার সাথে আপনারা সম্পৃক্ত কিনা? আপনাকে আমরা বলি যে আমরা টিকায় আজকে আরটিপিসিআর পেয়ে যাব, আমরা কালকে এগুলো ডিস্ট্রিবিউট করে যাব এবং আমরা অ্যাকচুয়ালি প্রবল ডিস্ট্রিবিউশন লিস্টও আমাদের আছে, কোন পর্যায়ে ঢাকায় কত, ঢাকার বাইরে কত, এগুলো বড় বড় হাসপাতালগুলোতে কত, এটা আমরা পৌঁছে দিব। আর আপনাকে আরো বলছি যে আমাদের অন্যান্য জায়গা থেকে কিট সংগ্রহের প্রক্রিয়া আছে আমরা কিন্তু এগুলো বিষয় শুধুমাত্র ঈদের ছুটির জন্য আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের অফিস বন্ধ আছে, এইসব এই জন্য কিছুটা আমরা একটু দেরি হয়ে যাচ্ছে। আর টিকার যে কার্যক্ষমতা যেটা বলেছেন, আমি লাইন ডাইরেক্টর সিডিসি কে বলবো আপনি একটু ওনাকে। আচ্ছা, আমি একটু টিকার ব্যাপারটা বলি। এখন লেটেস্ট যে ইউএসসিডিসি যে গাইডলাইন, সেটাতে বলা হয়েছে যে 2024-25 সালের যে টিকা সেটা দেওয়া হবে, সেটা স্পেসিফিক অ্যাগেন্স্ট ওমিক্রন ভেরিয়েন্ট। কিন্তু আমাদের টিকাগুলো আসলে আরো পুরনো, হ্যাঁ, তো ইন্ডেক্স বেসড। তো WHO যে গাইডলাইন, যদি কোনো দেশে ওই লেটেস্ট টিকা যেটা ইউএসএতে জাস্ট এই বছরই আসছে সেটা যদি না থাকে, আগের টিকা দিল সিভিয়ার ডিজিজ প্রোটেকশনটা অন করবে। এবং WHO যে রিকমেন্ডেশন নিয়ে আসছে, ওরা বলছে কোনো দেশে যদি না থাকে লেটেস্ট টিকা, আগের টিকা দিল ওটা ডিজিজটা সিভিয়ার হবে না, কাজে ওরা রিকমেন্ড করছে আগে যে টিকা সেটা দেওয়ার জন্য। নতুন যোগাযোগ টিকার জন্য এখন শুরু হয়নি, আমরা শুরু করবো আশা করি। স্যার, আমার নাম নওশিন, আমি চ্যানেল আই থেকে বলছি। স্যার, আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে করোনার যে নতুন ভেরিয়েন্ট, এখন পর্যন্ত এই ভেরিয়েন্ট বাংলাদেশে কতজন আক্রান্ত হয়েছে, যদি এটা একটু বলেন। বলছে তো এইটা কিন্তু ভ্যারিয়েন্ট ছিল, এখানে সাব ভ্যারিয়েন্ট হয়েছে। যেমন আগেও ছিল ওমিক্রন, কিন্তু আগেও ছিল, এগুলোকে আরো সাব ক্লাসিফিকেশন করা হয়েছে। একদম দুটো পয়েন্টে আমি সিডিসি কে বলবো যে যেগুলো আমাদের ডায়াগনোসিস হচ্ছে সেগুলোর রকম কেমন। না, আমাদের হচ্ছে LF7, XFG আর ND1.8.1 এই ভেরিয়েন্টগুলো আমাদের আশেপাশের দেশে এখনকার অবস্থা, মানে ওমিক্রনের সাব ভেরিয়েন্ট এগুলোর ফ্যাসিলিটিস কেমন? না, এটা স্টাডি করা হয়নি বাংলাদেশে এই পর্যন্ত কয়েকজন, তবে আইসিডিআরবি যেটা করে এই ভেরিয়েন্টগুলো পেয়েছে। JN1, হ্যাঁ, JN1 কথা বললাম, LF7, XFG, JN1 আর ND181 JN1 পাওয়া গেছে আর ND181 পাওয়া গেছে। স্যার, আমি ভাবনা মিশনে কাজ করি, আমার নাম মহিবুল্লাহ ফকির। আমি ঈদের ছুটিতে অনেকেই বাড়িতে গিয়েছেন এবং পাবলিক ট্রান্সপোর্টে এই সচেতনতামূলক প্রচারণা বা মাস্ক পরতে কোনো ধরনের উৎসাহ কার্যক্রম তারা পরিচালনা করছে না। আপনারা তাদের মাঠের দিকে স্বাস্থ্যবিধি মানার জন্য তাদের প্রচেষ্টার কোনো আমরা দেখছি না। এই ক্ষেত্রে আপনাদের করণীয়। আপনাকে ধন্যবাদ। বিষয়টা পরিলক্ষিত হয় যদি উভয়ধর্মী হয়, মানে যারা সেবা গ্রহণকারী এবং সেবা অ্যাকচুয়ালি যারা দানকারী, তাদের দুইজনের মধ্যেই অ্যাকচুয়ালি সম্পর্কের বিষয় এবং আকর্ষণের বিষয়, প্রয়োজনের বিষয়। যেহেতু কোভিড-19 এর প্যান্ডেমিসিটি কমে গেছে, সবাই আমরা রিল্যাক্স হয়েছি, এখন আবার এটা শুরু হয়েছে। ঈদের মধ্যে আমরা তিনটা মিটিং করেছি, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ
কর্মকর্তা, ডিভিশনাল ডাইরেক্টর সহ মন্ত্রণালয়ের সর্বোচ্চ পদস্থ উপদেষ্টা মহোদয়, বিশেষ সহকারী মহোদয়, তাদেরকে নির্দেশনা অলরেডি দেওয়া হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের সম্মুখীন হয়েছি। ধন্যবাদ। শেষ থ্যাংক ইউ স্যার। তো আমার সহকর্মীরা অনেকে বলছেন এই করোনা নিয়ে, করোনা কিন্তু আমাদের সাধারণ লোক, আপনারা যারা ব্যবস্থাপনায় আছে এটা সম্পর্কে নানান রাস্তায় এটা কিভাবে প্রতিরোধ করা যায় বা কিভাবে কি ব্যবস্থাপনা, এটা রাস্তা দেখিয়ে দিয়ে করছে। কিন্তু এইবার যে দেখা দিচ্ছে আপনাদের অনেক হাসপাতাল আমাদের সকলের হলো কিট নাই বা কিট বসে না, কিন্তু একটা জিনিস হলো আপনারা কিছু চিকিৎসা দেবেন, এই রোগটা প্রতিরোধ করতে হলে প্রথম কাজ হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। এই বিষয়টাকে আপনাকে 100% নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত করার দায়িত্ব শুধু একটা স্বাস্থ্য বিভাগের নয়, এটা আপনাদের পক্ষে সম্ভব নয়। এইটা না হলেও লিডারশিপ হলো আপনাদের। সেই কারণে এজ এ লিডার হিসাবে আপনাদের দায়িত্ব থাকবে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অন্যান্য যারা প্রশাসন আছে তাদের সাথে সমন্বয় করে এবং তাদের সাথে কথা বলে যে দেখো ওষুধ দিয়ে তো সবকিছু এটা সম্ভব না, এটা স্বাস্থ্যবিধি মেনে চললে নিয়ন্ত্রণ করা খুব সহজ। ভেরিয়েন্ট পরিবর্তন হয়েছে, ভেরিয়েন্ট তো নানান ধরনের নানান রূপে আসবে। বাংলাদেশে যে আবহাওয়া, বাংলাদেশের যে পরিবেশ আমাদের যে কোনো রূপে ভয় করাটা ধারণ করে এই স্বাভাবিক। সেইখানে আমরা আমাদের আপনাদের যে ব্যবস্থা মনে হলো দুর্বল, আপনারা দুর্বল। এই মুহূর্তে আপনাদের যে করণীয় যেটা আমাদের এটা একটা সমন্বয়, ত্রিমুখী সমন্বয়, শুধু আপনারা একা না, আপনারা লিডারশিপের থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপার আছে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এনবিআরডির ব্যাপার আছে। এখন করোনার সাথে পাশাপাশি ডেঙ্গু এখন আবার শুরু হয়েছে। ডেঙ্গুর অবস্থা খুব ভয়াবহ, কিন্তু এখন প্রায় ডেঙ্গু হিসেবে অনেক পরামর্শমূলক বক্তব্য রেখেছে, সেই জন্য আপনাকে অনেক জানাচ্ছি। আপনি অত্যন্ত জরুরি কথা বলেছেন যে আমাদের মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দরকার। আমরা কিন্তু আমাদের কোন কোন মন্ত্রণালয়কে সম্পৃক্ত করেছি সেটা আমরা বলেছি এবং আপনারাও কিন্তু এর অংশীদার হিসেবে আপনাদেরকে সাহায্য চেয়েছি এবং আমরা মনে করি স্বাস্থ্য অধিদপ্তর নিজে যতটা প্রচারণা করতে পারবে সেগুলো সমাজে আপনাদের মাধ্যমে প্রচার পায়। সো এই লক্ষ্যে আপনাদেরকে আমরা অনুরোধ করেছি। এছাড়া আমরা লোকাল গভর্নমেন্ট বলেছেন, তথ্য মন্ত্রণালয় বলেছেন, শিক্ষা বলেছেন, সমাজসেবা বলেছেন, সবাইকে আমরা একত্রিত করেছি এবং সবাই মিলে একটা স্ট্যান্ডার্ড সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এই পর্যায়ে আপনি যে প্রশ্নটা করেছেন হাসপাতালের অবস্থা কি, হাসপাতালে আমরা প্রস্তুতি শুরু করেছি। আমাদের অ্যাকচুয়াল সিনারিও কিন্তু অত বেশি অ্যালার্মিং নয়। সে যতটুকু আছে আমাদের ব্যবস্থাপনা, তাদের যত সংখ্যক অ্যাফেক্টেড হচ্ছে তাদের চিকিৎসা দেওয়ার জন্য যথেষ্ট। কিট আমরা সংগ্রহ করেছি, এগুলো ডিস্ট্রিবিউট করবো আমরা বলেছি। যেটা বলা হচ্ছে যে হাসপাতালের প্রস্তুতি আমাদের এখানে আমার ডান পাশে আমাদের ডাইরেক্টর হাসপাতালের ক্লিনিক্স আছে, উনি জাস্ট একটু আপনাদের দেখাতে উপস্থাপন করার জন্য আপনাকে রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। অবশ্যই কোভিডের ক্ষেত্রে আমি বলবো যে প্রিভেনশন বেটারদের যে অবস্থা সেই তুলনায় আমাদের হাসপাতাল সর্বোচ্চ হয় প্রস্তুত। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই যে আমাদের হাসপাতাল ব্যবস্থাপনা সম্পূর্ণ প্রস্তুত। আপনারা জানেন যে আমাদের ঢাকাতে যে জিএমসি হাসপাতাল আছে সেখানে 50 বেডের একটা ওয়ার্ড রেডি করা আছে এবং 15 বেডের আইসিইউ আলাদা করা আছে ডক্টর সহ কোভিড পেশেন্টদের জন্য। মুগদাতে আমার 20 বেড রেডি করা আছে, প্রবীণতলাতে 15 বেডের কোভিড ফ্যাসিলিটি রেডি করা আছে। যদি ঢাকার বাইরে কথা বলেন, আমরা চাই যে কোনো রোগী ঢাকাতে না আসুক, ঢাকার বাইরে চিকিৎসা পান। সেক্ষেত্রে আপনারা যারা চিটাগাঙে আছেন, চিটাগাঙে আমাদের কোভিডের সময় চিটাগাং জেলা হাসপাতাল যেটা ছিল 100 বেডের, সেখানে আমরা গতকালকেই 15টা কোভিড বেড ওয়ার্ড ডাক্তারকে চালু করেছি এবং 4টা আইসিইউ বেড আমরা কালকে চালু করেছি। ঢাকার বাইরে রাজশাহীতে মেডিকেল কলেজে অলরেডি 15টা বেড আমরা চালু করেছি এবং যদি প্রয়োজন হয় সেখানে আপনার রাজশাহী মেডিকেল আইসিইউ অত্যন্ত উন্নত, আপনারা অনেকেই জানেন রাজশাহী মেডিকেল আইসিইউ সুনাম আছে, সেখানেও আমরা কিন্তু কোভিডের জন্য ব্যবস্থা আমরা রেখেছি। ময়মনসিংহ মেডিকেলে এই মুহূর্তে
প্রায় 10টা বেড রেডি করা আছে এবং বেশ কিছু রুগীও ইতিমধ্যে দেখেছি, আমরা যোগাযোগ করছি, কালকেও রুগী আসছে, ওখানে অ্যান্টিজেন টেস্ট পরীক্ষাও করা হচ্ছে শিবিলি হাসপাতালে। একইভাবে খুলনা মেডিকেলও তৈরি আছে এবং আমরা কাজ করে যাচ্ছি। আশা করি শনিবারের মধ্যে আমরা সকল জেলা হাসপাতাল পর্যায়ে কোভিডের পেশেন্টের জন্য রুগী থাকুক বা না থাকুক আমরা বেড আমরা প্রস্তুত করে দেবো ইনশাআল্লাহ। এবং একটা কথা নিশ্চিত করতে চাই যে এই ধরনের কোনো ধরনের পেশেন্ট আমাদের সরকারি পর্যায়ে কোনো হাসপাতালে আসলে তাদেরকে কখনোই বিনা চিকিৎসায় ফেরত দেওয়া হবে না। এবং এইটুকু আশ্বস্ত আমরা করতে চাই, স্যার আমাদের বলেছেন যে আমরা কালকের মধ্যে অ্যান্টিজেন হাসপাতালে চলে যাবে এবং চিকিৎসা ডায়াগনোসিসের জন্য মোটামুটি আমরা প্রস্তুত এবং শনিবার রোববারের মধ্যে সম্পূর্ণ প্রস্তুতি আমরা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শেষ একটা প্রশ্ন করতে চাই, একটু সুনির্দিষ্টভাবে যদি দেন। আমাদের এটার নতুন যে ভেরিয়েন্টটা, এটাকে এখন যেহেতু আপনারা মনে করছেন প্যান্ডামিকের একটা সম্ভাবনা আছে, সেজন্য সতর্কতা মূলক এই সমাজগুলো আপনারা দেখেছেন, সেই হিসেবে নতুন করে এখন পর্যন্ত আজকে পর্যন্ত কতজন কোভিড রোগী মোবাইলটা একটু পিছান। কোভিড রোগীর সংখ্যা কত জানেন? কি রে ভাই, আমরা কিন্তু জানুয়ারি থেকে মে 2025 কথা বলছি, আমরা 9 জনকে শনাক্ত করেছি। জানুয়ারি থেকে মে পর্যন্ত 158 জন, আর জুন মাসের মানে গতকাল পর্যন্ত, আজকে তো আমরা এখন পাইনি, 54 জন। এই ভেরিয়েন্ট সম্পর্কে আমাদের আইডিসিআর এর রিপ্রেজেন্টেটিভ আছে, আমি ওনাকে একটু রিকোয়েস্ট করব আপনি কিছু বলেন। কার সাথে যে মিললো? আসলে আমরা ভ্যারিয়েন্ট কিন্তু আসলে নতুন না, আমরা আসলে এই মিস ইনফরমেশনটা আমরা একটু যদি আসলে করি, ভ্যারিয়েন্টটা কিন্তু পুরানো একটা অমিক্রনেরই ভ্যারিয়েন্ট, কিন্তু এইটারই বিভিন্ন জিপিএস, কখনো জেন1, কখনো এক্সবিডি এগুলো ছিল। এখন যেটা সার্কুলেশন আছে সেটা হলো আপনার জেন1, যেটা তারই আরেকটা সাব ভ্যারিয়েন্ট, যেটা আমরা বলতেছি এক্সবিডি, এক্সএফজি এবং এই 7.1। এই যে এই আমাদের যে সাব ভ্যারিয়েন্ট যেগুলো সার্কুলেশন এই মুহূর্তে আছে এবং পার্শ্ববর্তী যে অন্য জায়গা আছে, এই পর্যন্ত কিন্তু খুব বেশি আসলে খুব বেশি আসেনি। তারপরেও আমরা কন্টিনিউয়াস মনিটর করতেছি যে আসলে কোন ধরনের নতুন কোনো ইনফরমেশন আসে কিনা। তো আমরা যতটুকু আসলে বলতে পারি যে ওমিক্রনের কিন্তু আসলে মর্টালিটি বা ফ্যাটালিটিটা এগুলো কিন্তু কম ছিল, আর এটা কিন্তু তারই সাব ভেরিয়েন্ট হিসেবে আসতেছে। এমন হতে পারে যে এটা আসলে মিউটেশনের কারণে নতুন নতুন জিনিসপত্র ভাইরাস নিজে আসলে এগুলো চেঞ্জ করে আনতেছে, এবং এটা সবসময় আমাদের জন্য ক্ষতিকারক হবে তাও কিন্তু না। তখন এমন হতে পারে যে এটা এই কারণে ভাইরাসের দুর্বল হয়ে যেতে পারে, কিন্তু ট্রান্সমিশন হচ্ছে। সুতরাং আইডিসিআর পক্ষে আসলে আমরা জেনোমিক্স যে সার্ভিস যেটা রেগুলার করছি, যখন আমাদের কোনো পজিটিভ স্যাম্পল এবং এগুলো যদি কোনো পাওয়া যায় যেগুলো আসলে ক্রাইটেরিয়া মিট করে, আমরা আসলে আমার মনে হয় আমরা টাইম টু টাইম আপনাদের জানাবো যে আসলে নতুন কোনো কিছু আছে কিনা, বা এগুলো আসলে আরো কোনো পজিটিভ আরো সেটা কোনো মর্টালিটি হোক বা কোনো প্যাথোজেনিসিটি বা এটা কোনো ধরনের ট্রান্সমিসিবিলিটি এই ধরনের কোনো চেঞ্জ আছে কিনা, এটা আমাদের আসলে মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে আসলে আপনার কার্যটা আমি জানতে পারবেন। তার মানে সবই তো আসলে অমিক্রন, অমিক্রনের সাব ভেরিয়েন্ট। এটা অমিক্রন, এখন এর মধ্যে অমিক্রন আপনার বিভিন্ন সময় না বলে একটা সময় বলবেন না, তাহলে আমাদের মানে দিদি সাহেবের বান্ধবী প্রোগ্রাম ম্যাডাম যেটা করেছিলেন যে একটা সময় করে প্রস্তুতি 12 করতেন, উনি ওই হিরো হয়ে গেছেন। আপনারা হিরো হওয়ার একটা সম্ভাবনা, আমরা সার্ভিস দিতে চাই এবং আপনারা তার অংশীদার। আপনাদের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা এসেছেন স্বল্প সময়ে, অ্যাকচুয়ালি নোটিশে এসেছেন, আমরা খুবই কৃতজ্ঞ। তবে জনগণকে, সাধারণ মানুষকে কোনোভাবে বিভ্রান্ত করে নয়, ভয় আতঙ্ক সৃষ্টি করে নয়, তাদেরকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা এই রোগ থেকে অ্যাকচুয়ালি সবাইকে পরিত্রাণ করতে চাই ইনশাআল্লাহ। দুটি বিষয় একটু আমরা বোধহয় এড়িয়ে গেলাম আমাদের এই আলোচনায়। সেটি হচ্ছে যে আজ থেকে 20 দিন পর এইচএসসি পরীক্ষা, এবং প্রধান উপদেষ্টা মহোদয় নির্বাচনের সম্ভাব্যবর্তী সময় ঘোষণা করেছেন। এর মধ্যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকম জনসমাগম, জনসংযোগ এই ধরনের কার্যক্রমে কিন্তু এরই মধ্যে গণতন্ত্রে ব্যস্ত হয়ে গেছে। যদি আপনি দেখেন এলাকা ভিত্তিক কিন্তু কার্যক্রমগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ চালাচ্ছেন। তো এই দুইটি প্রসঙ্গে আমাদের বার্তা দিয়ে, এবং এইচএসসি পরীক্ষা আসলে খুবই কাছাকাছি, এবং এরকম একটা প্যান্ডেমিক মানে বলা হচ্ছে, ধারণা করা হচ্ছে একটা সিচুয়েশন হতে পারে। আপনাদের কোনো নির্দেশনা আছে কিনা? নির্দেশনা আমাদের যে সমাবেশ এখান থেকে প্রচারিত হবে,
এবং আমাদের প্রবীণ সাংবাদিক বলেছেন যে এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টা। আমরা কিন্তু সব মন্ত্রণালয়কে অ্যাকচুয়ালি একত্রিত করেছি, তাদের সঙ্গে যথেষ্ট যোগাযোগ রক্ষা করে চলেছি। এখন শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়কে আমরা সংযুক্ত করেছি। আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা যারা দিবে তারা 18 বছরের নিচে, তাদের ভ্যাকসিনেশনের কিছু নাই। আমরা তাদেরকে শুধু সচেতন করতে পারি। অবশ্যই মাস্ক পরার বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে এই প্রচারটুকু চালাতে চাই এবং পরীক্ষার আগে টিভি স্ক্রিনে আমরা এগুলো দিয়েছি, তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলো প্রচারিত হচ্ছে। আমরা আরো জনসচেতন বাড়াতে চাই এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিষয়গুলোকে এখন উত্থাপন করার জন্য। এই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা আছে এবং আপনাকে এটাও জানাতে চাচ্ছি যে পরীক্ষার আগে এই প্রচার আমরা আরো বহুগুণে বৃদ্ধি করবো ইনশাআল্লাহ নিয়মিত। আর যে শিশির মন্ডল সাহেব বলেছেন যে অ্যাকচুয়ালি আমরা টাইম টু টাইম আপনাদের যেভাবে বলেন আমরা ইনফরমেশনগুলো ডেইলি দিব ইনশাআল্লাহ। একটা টাইম ঠিক করলে ভালো হয় আপনাদের জন্য। অ্যাকচুয়ালি আপনারা নানাভাবে অনেক রাত পর্যন্ত জেগে থাকেন, কোন সময়টাতে আসলে আপনাদেরকে সুবিধা হয়। যদি মনে করেন 12টা থেকে 1টা তাহলে 12টা। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আর একটা বিষয় একটু করোনার বাইরে যেতে চাই স্যার, আপনাদের আন্তরিক প্রচেষ্টা জাতীয় ইনস্টিটিউটে অন্তর্ভুক্ত অনেকটাই বলেছিলেন যে 2 জন বা 1 জন সেই আহত জুলাই আহতরা যদি থাকে ওনারা যোগ দিবেন না। স্যার এখানে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি বিষয়টা খুব সেনসিটিভ। তারা আমাদের জুলাই আগস্টের অ্যাকচুয়ালি বিপ্লবী সেনা, আবার সাধারণ রোগীদের চিকিৎসা। তো ঈদের আগে অ্যাকচুয়ালি ইমার্জেন্সি শুরু হয়েছে। ঈদের আগে আমাদের অনেকেই চলে গেছে, মনে 7 জনের মতো ঈদের মধ্যে ছিল। তো আমরা পর্যায়ক্রমে আসলে ওখানে বৈঠক শুরু করার কথা। আমি আজকে ডাইরেক্টলি ফোন দিয়েছিলাম, আমার ব্যস্ততার ফোনটা ধরতে পারিনি। আমি জানি হয়তো আপনারা প্রশ্ন করে দেখতে পারেন, তো আমি অ্যাকচুয়ালি ওটা আপনাকে ব্যক্তিগতভাবে জানিয়ে দেব। রাজনৈতিক সভা সমাবেশের বিষয়ে কি সিদ্ধান্ত স্যার বা কি নির্দেশনা আপনাদের স্যার? যেহেতু নির্বাচন স্যার ঘোষণা হয়েছে, রাজনৈতিক দলগুলো কার্যক্রম করছে এবং করোনা বাড়ছে, এই বিষয়ে আপনাদের তাদের প্রতি কোনো নির্দেশনা আছে কিনা? নির্দেশনা হচ্ছে যে গ্যাদারিং অ্যাভয়েড করার জন্য, যেখানে সমাবেশ বেশি হবে গ্যাদারিং কাজের জন্য ভালো না। একান্তই আমরা এখানে বলেছি, একান্তই যদি অ্যাভয়েড না করা যায় তাহলে মাস্ক করতে হবে। সবার উদ্দেশ্যে একের কমন বিষয় এটা বলেছি। পয়েন্ট কিন্তু আমরা দিয়েছি জন এই যে সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের করণীয় 1 নম্বরে এই বিষয়টা রয়েছে। আমরা তো এখন বলতে পারবো না পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বন্ধ, তাহলে তো জিনিসটা একটু অন্যভাবে অন্যরা নিয়ে নেবে, এটা আমরা বলবো না। তবে বিধিবদ্ধভাবে একজন আচরণ বিধির থেকে শুরু করে সবকিছু আমাদের মেনে চলতে হবে। করোনার পর্যায়ে কিন্তু অত ভয়াবহ নয়, কিন্তু আমাদের দায়িত্ব সবাইকে সচেতন করা। একজন রোগীও যদি মারা যায় তার ফ্যামিলির জন্য এটা 100%। আমরা পার্সেন্টেজ দিয়ে তার মানুষের ব্যক্তিগত পর্যায়ের মানে এটা প্রতীক হিসেবে আমরা উদ্ধৃত করতে পারবো না। সো আমরা চাই যে একজন লোক করোনার জন্য আক্রান্ত না হোক বা তার মৃত্যু না হোক, এটাই চাই। তবে আপনারা স্বল্প সময়ের নোটিশে এসেছে, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তবে রেস্টুরেন্ট বন্ধ থাকার জন্য আমরা অ্যাকচুয়ালি আপনাদের জন্য কিছু যে একটু এন্টারটেইনমেন্টের কিছু ব্যবস্থা করতে আমি বিষয়টা নিয়ে খুবই লজ্জিত। আপনাদের সঙ্গে আমার ভালো লাগছে যে এই ছবিটা একটু ভালো করে উঠে নাও, যে বিশেষ জায়গাটা হচ্ছে ওনারা কত কাম করছে, এত কম সময়ের মধ্যে ওনারা সবাই পার্টিসিপেট করছে। আমি আর একবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।